প্র্যাকটিস করার মতো মনে হয় না কিছু। সম্ভবত 3টা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল। প্রথম বিষয় হচ্ছে এআই দিয়ে বিজনেস আইডিয়া জেনারেট, আর দ্বিতীয় বিষয় হচ্ছে বিজনেস নেম জেনারেট, আর তৃতীয় বিষয় ছিল সম্ভবত এআই দিয়ে কন্টেন্ট আইডিয়া জেনারেট করা, তার মানে কন্টেন্ট তৈরি করা, লেখা। কন্টেন্ট রাইটিং দেখাইছিলাম, কন্টেন্ট রাইটিং। হ্যাঁ, কন্টেন্ট। জি জি। খাইছে সবাই বলে খাইছে, প্র্যাকটিস না করলে কি করে হবে? আচ্ছা, সাদিক হাসান, ওয়ালাইকুম আসসালাম। আপনাকে ঠিক চিনলাম না, আপনার পরিচয়টা একটু দিয়েন তো। হ্যালো, আনুস সাদিক হাসান, আপনার পরিচয়টা একটু দিবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি সাতক্ষীরা নবজীবন থেকে বলছিলাম, মদিনা ম্যাডামের স্টুডেন্ট। আচ্ছা, কোন ডিপার্টমেন্ট? কম্পিউটার ডিপার্টমেন্ট, ফার্স্ট সেমিস্টার। ফার্স্ট সেমিস্টার। ক্লাস হচ্ছে ঠিকঠাক? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ভালোভাবে পড়াশোনা করেন, আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আমরা আমাদের ক্লাসে ফিরে আসলাম। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রথমত ক্রিয়েট এঙ্গেজিং সোশ্যাল মিডিয়া পোস্ট উইথ এআই, অর্থাৎ সোশ্যাল মিডিয়ার পোস্ট আমরা এআই দিয়ে কিভাবে তৈরি করতে পারি। এখন সোশ্যাল মিডিয়া কি জিনিস এটা কি আমরা জানি? সবাই কেউ বলতে পারবেন সোশ্যাল মিডিয়া কি জিনিস? যে কোনো একজন বলেন যে সোশ্যাল মিডিয়া বলতে আমরা কি বুঝি? সোশ্যাল মিডিয়া বলতে তো বাংলা ভাষায় সামাজিক যোগাযোগ মাধ্যম বলা হয়। এই সামাজিক যোগাযোগ মাধ্যম কোনগুলো? যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম। এত দেরিতে বললেন? আরে আমার ওই ফোনে মানে মিউট আনমিউট হইতে সময় নিচ্ছে কেন তো বুঝলাম না তো। ফোনে কেন? আপনি ল্যাপটপে ক্লাস করতে পারেন না? ফোনে তো সব কাজ হবে না। আমি তো প্রথম দিন থেকেই বলছি যে ক্লাস করলে ল্যাপটপ বা ডেস্কটপে ক্লাস করবেন, ফোনে তো সব কাজ হবে না, সবকিছু ভালোভাবে দেখতেও পারবেন না, ফোনে তো সব ছোট দেখা যাবে। আচ্ছা, করবো না নেক্সট ডে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাস করবো হচ্ছে ক্রিয়েট এঙ্গেজিং সোশ্যাল মিডিয়া পোস্ট উইথ এআই, অর্থাৎ সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, তারপরে লিঙ্কডইন আছে, এগুলাতে আমরা পোস্ট করব। তো সেই পোস্টগুলো আমরা এআই দিয়ে কিভাবে তৈরি করতে পারি? পোস্ট তো আমরা কম বেশি সবাই তৈরি করতে পারি, কিন্তু আমরা কেন এআই ব্যবহার করব পোস্টের ক্ষেত্রে? যখন আমরা কোনো প্রফেশনাল পোস্ট তৈরি করব, যেহেতু আমাদের কাজ হচ্ছে, আমাদের একটাই উদ্দেশ্য যে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আমরা ইনকাম করব, তাই তো? আমাদের তো উদ্দেশ্য এটাই, নাকি আমরা শুধুমাত্র সময় নষ্ট করার জন্য এআই শিখতেছি? বলেন আমাদের উদ্দেশ্য কি? কারো কোনো উদ্দেশ্য নেই? আমরা লক্ষ্যহীনভাবে আগাচ্ছি মনে হচ্ছে। তাই তো দেখতেছি। আমরা যে এআই শিখতেছি এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে এআই ব্যবহার করে আমরা প্রফেশনাল কাজ কিভাবে করব, তাই সেই একমাত্র উদ্দেশ্য হচ্ছে ইনকাম করা, নাকি এখানে আমরা ইনকাম করার উদ্দেশ্য ছাড়া ফাও কাজ শিখতেছি? বলেন তো, নাকি ফাও কাজ শিখতেছি? না না স্যার, সবই টাকাই। সবই টাকা। আপনার এই উদ্দেশ্যটা আপনি একটু গ্রুপে ক্লিয়ারলি জানায়েন স্যার, আমার মনে হয় অনেকে জানে না, এই জন্য গুরুত্ব দিচ্ছে না। আর 2-3টা ক্লাস করার পরে সবার মনে হচ্ছে কি এত বেসিক ক্লাস, তো আমরা সবাই কম বেশি জানি বা পারি, এরকম আমার মনে হয়েছে বিষয়টা। জাস্ট সাজেস্ট করলাম, আর কিছু না। বেসিক বেসিক থেকে শুরু না করলে একবারে অ্যাডভান্সে গেলে কি করে হবে? না না না, অনেকে আছে না অনেক বেশি একটু অ্যাডভান্স, ওই যে গতদিন একটা স্টুডেন্ট ক্লাস। গ্রুপে একটা ছবি দিছি, দেখেন তো সবাই। জি স্যার, গিলবি। দেখছেন? জি স্যার। এই ছবিটা কিন্তু চ্যাট জিপিটি তে তৈরি করা, এআই দিয়ে। এবং এই ছবিটাকে পরে অ্যানিমেশন তৈরি করা। দেখেন আমি অ্যানিমেশনের ছবি দিচ্ছি, যে এই ছবিটা দিয়ে আমরা অ্যানিমেশন তৈরি করব। দেখেন আমি 5 সেকেন্ডের একটা ভিডিও দিছি,
শুধুমাত্র অ্যানিমেশন করার জন্য তার আমরা কথা বলার মতো একটা কিছু তৈরি করছি, কিন্তু আমি এখনো সাউন্ড অ্যাড করি নাই। হয়তো 2-1 দিনের মধ্যে আমি এটা নিয়ে একটা লম্বা অ্যানিমেশন তৈরি করব, গ্রুপেও দেব এবং আমার ফেসবুকেও পাবেন। তো এই যে অ্যানিমেশনটা তৈরি করলাম, অ্যানিমেশনটা কি যে কেউ তৈরি করতে পারবে বলেন? আমি যদি একবারে অ্যাডভান্সে যাই, এই কাজ কেউ বুঝবেন, কেউ বুঝবেন না। এটা হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। যারা প্রম্পট ইঞ্জিনিয়ারিং ভালোভাবে শিখতে পারবে তারা কিন্তু বড় বড় কোম্পানিতে তাদেরকে হায়ার করা হবে এবং সেখানে একটা হিউজ পরিমাণ স্যালারি থাকে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে। আপনার নামের শেষে একটা পদবি যুক্ত হবে যে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এক্সপার্ট। তা নামের শেষে যখন পদবি হবে যে এআই এক্সপার্ট, তখন আপনার দাম কি একটু অর্ধেক থাকবে না আকাশ ছোঁয়া হবে? এখন এখানে গ্রুপে যদি আমরা এখানে কাজে মনোযোগ না দিই, তাহলে যে মনোযোগ দিবে না তার লস। আমি তো কাউকে জোর করে ক্লাস করাবো না বা কাউকে আমি রিকোয়েস্টও করবো না যে আসো আসো ক্লাস করো, এ করো তা করো। এমনি আমি আপনাদের ফ্রি ক্লাস নিচ্ছি, ফাও কাটাচ্ছি, তার উপরে যদি আমি আবার আপনাদের রিকোয়েস্ট করি যে আসেন আসেন কাজ করেন, এ করেন তা করেন, আমার খেয়ে কোনো কাজ আছে? এই কোর্স করতে গেলে মিনিমাম 20 থেকে 25,000 টাকা খরচ হয়, সেই কোর্স আমি ফ্রি করাচ্ছি। তারপরেও যদি গুরুত্ব না হয় সেখানে আমার কিছু করার নেই, যার ক্ষেত তার বুদ্ধি। এখন আমি অ্যানিমেশন আরো একটা তৈরি করছিলাম, দেখেন আমি আরেকটা ছবি দিচ্ছি। এটা হচ্ছে একটা, এটারে কি বলে আমরা, ফড়িং বলি না, এটাকে কি বলি? এই যে আরেকটা যে ছবিটা দিচ্ছি এটাকে আমরা কি বলি? ফড়িং। ফড়িং। হ্যাঁ হ্যাঁ আমরা ছোটবেলায় এই ফড়িং ধরে সুতা বেঁধে উড়াই দিতাম, তাই না? জি স্যার। হ্যাঁ ছোটবেলায় অনেক ফড়িং মারছি, কিন্তু এখন বর্তমানে এই ফড়িং এর যে সকল প্রাকৃতিক সুবিধা সেগুলো জানলে এখন নিজের কাছেই খারাপ মনে হয় যে ফড়িংটা মারা উচিত হয় না। ফড়িং কি কাজ করে জানেন প্রকৃতিতে? কারো জানা আছে? ফড়িং এর ইংরেজি হচ্ছে ড্রাগন ফ্লাই। দেখেন এই ফড়িং, তা জানি না, তবে কোনো এক দেশে ফড়িং ফ্রাই খায় তাই জানি, তাদের জনপ্রিয় খাবার মনে হয়। ফড়িং রে দিয়ে দেখেন নিচে আর একটা 5 সেকেন্ডের অ্যানিমেশন তৈরি করছে। এই ফড়িং রে নিয়েও আমি একটা অ্যানিমেশন তৈরি করব। ফড়িং এর কাজ হচ্ছে এরা মশা ধরে ধরে খায়। যে মশা আমাদের কামড়ায়, ফড়িং এর প্রাথমিক খাবার হচ্ছে সেই মশা। সুতরাং আমি যদি একটা ফড়িং মেরে ফেলি, তার জন্য আমি 100 মশা বেঁচে থাকার জন্য দায়ী, আমি নিজে। বুঝছেন? তাহলে লাইফে যে কতগুলো ফড়িং মারছি ছোটবেলায় তার কোনো হিসাব নেই। তো যেসব এলাকায় দেখবেন যে মশা বেশি, সেসব এলাকায় যদি ফড়িং থাকে তা সেখানে মশা প্রাকৃতিক ভাবে কমে যাবে। ফড়িং তো আমাদের কোনো ক্ষতি করে না, ক্ষতি করে কি? না স্যার। তাহলে এই যে দুইটা অ্যানিমেশন তৈরি করছি, এর সাউন্ড 2-1 দিনের মধ্যে আমি রেডি করব। আচ্ছা, ফড়িং ক্ষতি করে না, কিন্তু অনেক রকমের ফড়িং তো আছে স্যার। আমি তো ওই সব রকম ফড়িং এর কথা বলিনি। ও আচ্ছা। এরপরে দেখেন আমি আরো একটা ছবি দিছি, এটাও চ্যাট জিপিটি দিয়ে তৈরি করা। জি স্যার, এটা বানাতে পারবো। দেখছেন? জি স্যার। কে এই ক্লাস এটা বানাতে পারবা? জি স্যার, আমার বানানো আছে কয়েকটা এরকম। আচ্ছা, এইটারও অ্যানিমেশন করব। এই যে বসে বসে গেম খেলতেছে, গেমের যে খারাপ দিক এইটা নিয়ে আমি একটা অ্যানিমেশন তৈরি করব। এরও অ্যানিমেশন দিতে হবে, এরপরে ভয়েস দিতে হবে, সবগুলো এআই দিয়ে। এখন এই যে এই অ্যানিমেশন গুলো, এগুলো যদি একবারে অ্যাডভান্সে দেয় এটা কেউ বুঝবে না, এই জন্য আমি একেবারে 0 থেকে শুরু করতেছি। যাও তো অফ দ্য টপিকে আসি। এখন আমি এখানে আলোচনা করতেছিলাম যে সোশ্যাল মিডিয়া পোস্ট কিভাবে তৈরি করা যায়। এখন গতদিন আমরা একটা বিজনেস আইডিয়া নিছিলাম, সেটা হচ্ছে কি বিজনেস আইডিয়া বলেন তো? কোন? গ্রিন বিজনেস। ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট। আমরা গতদিন সিলেক্ট করছিলাম ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট, তাই না? তাহলে আমরা এখানে লিখলাম চ্যাট জিপিটি ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট, এরপরে হাইফেন দিলাম, দিয়ে লিখলাম রাইট এ
ফেসবুক পোস্ট অ্যাবাউট দিস টপিক দিয়ে এন্টার দিলাম। এখন এবার চ্যাট জিপিটি কি করলো, আমাকে এই টপিকের উপরে একটা ফেসবুক পোস্ট তৈরি করে দিল, তাই না? এখন এই পোস্টটা যদি আপনি লিখতে যান, সব কথা আপনার মাথায় আসবে না, এবং এখানে কিছু ইমোজি ব্যবহার করা হয়েছে। দেখেন কোন জায়গায় কোন লাইনে কোন ইমোজি ব্যবহার করতে হবে এটা আমরা এখন অনেকে সঠিকভাবে জানি না। জানি কি? এটা আমরা এআই দিয়ে তৈরি করছি। এখানে যে বিষয়টা এ আমাদের তৈরি করে দিছে এটা কিন্তু একটা প্রফেশনাল লেখা বা প্রফেশনাল একটা ফেসবুক পোস্ট। এখন কথা হচ্ছে যে এই ফেসবুক পোস্টে দেখেন শেষের দিকে সে আবার কিছু হ্যাশট্যাগ ব্যবহার করছে। এই হ্যাশট্যাগের ব্যবহারের সুবিধা কি আমরা জানি? কারো জানা আছে হ্যাশট্যাগের ব্যবহারের সুবিধা কি? হ্যাঁ, কি সুবিধা জানা আছে। বলো তো? হ্যাশট্যাগ ব্যবহার করলে হ্যাশট্যাগে যে ওয়ার্ড গুলো ব্যবহার করা হবে, পরবর্তীতে কেউ যদি এই ওয়ার্ড গুলো দিয়ে সার্চ করে তাহলে আমার এই পোস্ট গুলো তার সামনে আসার সম্ভাবনা থাকে। হ্যাঁ, হ্যাশট্যাগ ব্যবহার করলে যারা যে বিষয়ে সার্চ করতেছে তথ্য, আমার তথ্যটা সরাসরি তার ওইখানে চলে যাবে বিনা কষ্টে। এটা হচ্ছে হ্যাশট্যাগ ব্যবহারের সুবিধা। লিখলাম আবার ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট। এরপরে আমরা লিখলাম যে রাইট এ টুইটার পোস্ট অ্যাবাউট দিস টপিক। এখন কথা হচ্ছে আগে যে আমার পোস্টটা দিল ফেসবুক সম্পর্কে, সেই একই পোস্ট আমি টুইটারে কেন ব্যবহার করতে পারবো না? আমি নতুন করে কেন আবার বললাম যে টুইটার পোস্ট? এখানে কথা হচ্ছে যে পোস্টের কিছু ক্যারেক্টার লিমিট আছে। এখন ফেসবুকে আমরা কোনো পোস্ট করতে গেলে সেখানে 1000 ক্যারেক্টার লেখা যায়, কিন্তু টুইটারে যদি আমার আবার পোস্ট করতে হয় সেখানে আমার 280টা ক্যারেক্টারের, এরকম 280 কি 180 এরকম সামথিং ক্যারেক্টারের লিমিট থাকে। তাহলে আমি কিন্তু ফেসবুকের যে লম্বা পোস্ট ওইটা টুইটারে লিখতে পারবো না, তাই না? আমি এখানে যখন টুইটারে লিখে দিলাম, তো তখন টুইটারের জন্য আমার ছোট্ট কয়েক লাইনের, এই যে এখান থেকে ইকো ফ্রেন্ডলি থেকে আমার এই যে 4 লাইনের একটা টুইটার পোস্ট সে করে দিছে। ফেসবুকের পোস্ট বললে কি করলো, সে আরো লম্বা পোস্ট করে দিল। আমি যদি আবার লিখি এখানে রাইট দিস ফর এ ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্টের জন্য বললে পোস্টটা কিন্তু আরো অনেক লম্বা হবে। এখান থেকে শুরু করে সে কতগুলা লিখতেছে, এই যে এখান থেকে শুরু করে এত লম্বা একটা প্যারাগ্রাফের ফেসবুক পোস্ট লিখছে। কিন্তু আমি যখন বলছি টুইটারের পোস্ট লিখতে, তখন সে কিন্তু আমার শর্ট একটা টুইটার পোস্ট লিখে দিছে। শর্ট বলতে এত শর্ট লিখছে, নিচের এই লাইনটা তো বাদ, এই যে এই ইকো ফ্রেন্ডলি থেকে শুরু করে হ্যাশট্যাগ পর্যন্ত, এই যে 2 লাইনে সে আমার একটা ফেসবুক পোস্ট লিখে দিচ্ছে। এখন আমি যদি বলি যে রাইট দিস পোস্ট ফর লিঙ্কডইন, আমরা কি লিঙ্কডইন কেউ ব্যবহার করছি? জি ভাইয়া, ব্যবহার করছি। জি স্যার। লিঙ্কডইনটা মূলত একদম প্রফেশনাল কাজের জন্য ব্যবহার করা হয়, তাই না? তো এই লিঙ্কডইনের জন্য দেখেন এখানে সে কিন্তু আবার একটা লম্বা পোস্ট লিখে দিচ্ছে। লিঙ্কডইনে কিন্তু ক্যারেক্টার লিমিট আবার টুইটারের থেকে বেশি, ফেসবুকেরই অনেক বেশি, তারপর লিঙ্কডইনও ফেসবুকের থেকে একটু কম সম্ভবত। তাহলে আমরা এআই দিয়ে কিভাবে সোশ্যাল মিডিয়া পোস্ট রাইট করতে পারবো এটাকে আমরা বুঝতে পারছি সবাই। আমরা যদি এখানে লিখি যে, আমরা এবার বাংলায় লিখি একটু, ARTIFICIL আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখার
গুরুত্ব এ একটি ফেসবুক পোস্ট চাই। দেখেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখার উপরে আমি একটা বাংলায় বললাম যে আমাকে একটা ফেসবুক পোস্ট লিখে দাও, তাহলে কিন্তু এবার আমাকে বাংলায় পোস্ট লিখে দিচ্ছে যে কেন আমরা আজকের থেকে এআই শেখা শুরু করব। এরপর সে একটা পোস্ট লিখে দিচ্ছে, তার সাথে সে কিন্তু আবার কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছে এখানে। এই যে, তাহলে আমরা কি সহজেই হ্যাশট্যাগও পেয়ে যাচ্ছি। হ্যাশট্যাগ কিন্তু এআই এখানে কিভাবে নিয়ে আসলো, যে এই হ্যাশট্যাগের উপরে এখন বেশিরভাগ তথ্য সার্চ করা হচ্ছে। এখন কোন হ্যাশট্যাগের উপর তথ্য বেশি সার্চ করা হচ্ছে এটা তো আপনি আমি সহজে বুঝতে পারবো না, বুঝতে পারবো? এটা কিন্তু এআই সহজে বুঝতে পারবে, কারণ সে কিন্তু ইন্টারনেটের সকল তথ্য কিন্তু তার কাছে আছে। এই জন্য আমরা যদি এআই দিয়ে কোনো পোস্ট তৈরি করি, সেক্ষেত্রে আমাদের সেই পোস্টটা মানুষের কাছে বেশি রিচ হবে। তাহলে আমরা কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করতে পারবো এটা শিখলাম। এখানে কি কারো কোনো প্রশ্ন আছে? বলেন, এনি কোশ্চেন? আজমল? না ভাইয়া। এক্লাস কোনো প্রশ্ন আছে? না স্যার। এই বিষয়টা আসলে সহজ। এরপরে আমরা যদি পরের বিষয়টায় যাই, যে কুইকলি সামারাইজ অ্যান্ড অ্যানালাইজ কন্টেন্ট উইথ এআই। আমরা কোনো একটা কন্টেন্টকে সামারাইজ করব এবং অ্যানালাইজ করব। তাহলে প্রথমত আমরা গুগলে গেলাম, গুগলে গিয়ে আমরা লিখলাম হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং কী জিনিস, এটার উপরে আমরা একটা তথ্য সার্চ করলাম। সার্চ করলে এখানে দেখেন প্রথমে অনেকগুলো লেখা আসছে। এই লেখাগুলো আমি কপি করে নিই, একটা লম্বা লেখা, এই লেখাটাকে আমি কপি করে নিলাম, নিয়ে চ্যাটজিপিটিতে এটা পেস্ট করে দিলাম। এই যে লম্বা একটা লেখা, এই লেখাকে পেস্ট করে দিয়ে হাইফেন দিয়ে লিখলাম যে রাইট এ শর্ট সামারি অ্যাবাউট দিস টপিক। তার মানে এই টপিকটা আমাকে একটু শর্ট করে দাও। শর্ট করে দিতে হবে, কিন্তু এমনভাবে শর্ট করতে হবে যেন মূল কথাগুলো আমার এই শর্ট লেখার মধ্যে থাকে। এখন আমি নিজে নিজে যদি ম্যানুয়ালি এটা লিখতে যাই, তাহলে আমাকে কিন্তু অনেক চিন্তা ভাবনা করতে হবে যে আমি যে একটা শর্ট টপিক তৈরি করব, এর মধ্যে মূল কথাগুলো আসতেছে কিনা। কিন্তু আমি যদি এটাকে এআই দিয়ে তৈরি করি, এআই তখন কি করবে, ওই কথাগুলোর মধ্যে যে বিষয়টা শর্ট টপিক আছে, ও তখন আমাকে একটা শর্ট টপিক তৈরি করে দিবে এই বিষয়ের উপরে। দেখেন, আমার যে লম্বা লেখাটা ছিল এর আগে, এই যে এখান থেকে শুরু করে কত লম্বা একটা লেখা, এখান থেকে শুরু করে এই যে নিচে গেলাম, এতটুকু এতগুলো লম্বা লেখা, এই যে এই পর্যন্ত লম্বা লেখাটাকে সে আমাকে এখানে শর্ট করে দিছে। এই যে এই পর্যন্ত, এই ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে এই পর্যন্ত সে আমাকে 10 থেকে 12 লাইনের মধ্যে শর্ট করে দিছে। তাহলে আমরা একটা কন্টেন্টকে কিভাবে শর্ট সামারি তৈরি করতে পারবো, এটা পারবো না আমরা সবাই? জি স্যার। এটাই কোনো কোশ্চেন আছে, শর্ট সামারি কিভাবে তৈরি করতে হবে? না ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা আবার এই শর্ট সামারিটাকে আমরা আবার রিভার্স করতে পারি। এরকম এটুকু কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে একদম শেষের লাইনের এখানে গিয়ে আমরা হাইফেন দিলাম, দিয়ে লিখলাম রাইট, প্রথমে লিখবো অ্যানালাইজ দিস টপিক অ্যান্ড রাইট এ সামারি। লিখলাম যে এই টপিকটা অ্যানালাইজ করো এবং এর উপরে আমাকে একটা সামারি লিখে দাও। এখন কিন্তু আমি আর শর্ট সামারি লিখিনি, আমি লিখছি কি সামারি। তাহলে কি এটাকে রিভার্স করলাম, মানে আবার বড় একটা সামারি আমি এটা দিয়ে তৈরি করব। তাহলে দেখেন আমার শর্ট সামারির উপরে, এই যে ডিজিটাল মার্কেটিং এর উপর যে আমার একটা শর্ট সামারি ছিল, সেই সামারিটার উপরে আমি আবার বিস্তারিত একটা বক্তব্য আমি এখানে রেডি করছি। তো এই হচ্ছে এআই দিয়ে আমরা কিভাবে একটা বড় একটা লেখাকে ছোট সামারি তৈরি করতে পারবো, অথবা ছোট একটা সামারিকে কিভাবে বড় একটা বক্তব্যে পরিণত করতে পারবো।
এই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়, ছোট্ট দুইটা আলোচনার বিষয়। কারো কি বুঝতে কোনো অসুবিধা আছে এখানে?